হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিয়া ওই কোনো এক জায়গায় শুয়েছিল আর সবগুলো খাবার খেয়ে শেষ করে দিয়েছিল। আর সেই সাথেই সিন চেঞ্জ হয় আর ওই রাতের আমরা কুইন ফ্যামিলির ভিলার সিন দেখতে পাই। ওইখানেই কুইন এর ড্যাড বলতেছিল ওই ছেলেটার নাম লু ফ্যাং, যে একজন ড্রাগন টেমার, যে একটা পাওয়ারফুল ব্ল্যাক ড্রাগনকে সামান করেছে আর ওইখানে থাকা সবাইকে বাঁচিয়ে নিয়েছে। এটা শোনার পর কুইন বলতেছিল আমার জেদের কারণে সবাই মরতে চলেছিল, কিন্তু আমরা সবাই লু ফ্যাং এর জন্য বেঁচে গেছি। লু ফ্যাং অনেক স্ট্রং ছিল, যদিও আমাদের দুইজনের কাছে হিডেন প্রফেশন আছে, কিন্তু লু ফ্যাং আমার থেকে অনেক স্ট্রং। আমাদের দুইজনের মধ্যে ডিফারেন্স হলো আসমান আর জমিনের মতো। এটা শোনার পর ওর ড্যাড বলতেছিল তো তুমি ড্রাগন টেমারের ব্যাপারে কাউকে এখনো বলনি? তখন কুইন বলতেছিল না, আমি কাউকে বলিনি, কারণ আমি যখন ওইখান থেকে ফিরে আসি তখন আমি লু ফ্যাংকে একটা ওয়াদা করেছিলাম আমি কুইন ফ্যামিলির বাইরে এই ড্রাগনের ব্যাপারে কাউকে বলবো না। এটা শোনার পর ওর ড্যাড বলতেছিল তুমি একদম ঠিক কাজ করেছো, কারণ এই ব্যাপারে যদি সবাই জেনে যায় তাহলে কিছু কিছু লোক ড্রাগনের পাওয়ার লোভে শান্ত থাকতে পারবে না। আমি শুধু এটা জানার জন্য অনেক এক্সাইটেড। আর সেই সাথেই আমাদের বলা হয় এর নাম হলো কুইন শানাই, আর এ হয়তো বা ব্যাটেল অকুপেশনের কোনো একজন মেম্বার হবে। এটা দেখার পর কুইন বলতেছিল ড্যাড ও আমাদের জান বাঁচিয়েছে, তুমি ওর ব্যাপারে কিভাবে এমনটা বলতে পারো? ওই ড্রাগনের ব্যাপারে আপনার কোনো ভাবাটা ঠিক হবে না। এটা শোনার পর ওর ড্যাড বলতেছিল কুইন তোমার কি মনে হয় আমি অমন লোক? কিন্তু কুইন এখন তোমার কি চলতেছে? তুমি তোমার জান বাঁচানোর জন্য লু ফ্যাংকে কিভাবে থ্যাংক ইউ বলবে? তোমার কি কোনো প্ল্যান আছে? এটা শোনার পর কুইন বলতেছিল আমি যখন ওকে টিমে আসার জন্য ইনভাইট করেছিলাম আমি ওকে 1 লাখ ড্রাগন কয়েন দেওয়ার জন্য বলেছিলাম। এটা শোনার পর ওর ড্যাড বলতেছিল ও আচ্ছা, তো এই ব্যাপার, তো তুমি কালকে একটা পার্পল কার্ড নিয়ে আসবে, আমরা কালকে পার্সোনালি ওকে গিয়ে থ্যাংক ইউ বলবো। তো কুইন ওনাকে বলতেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এমনটা মনে হচ্ছে আপনি লু ফ্যাং এর জন্য অনেক এক্সাইটেড, তো আপনি কি আমার সাথে ওখানে যাবেন না? এটা শোনার পর উনি বলতেছিল আমি যদি এটা করতে পারতাম অবশ্যই আমি তোমার সাথে যেতাম, কিন্তু আমার পক্ষে এটা এখন সম্ভব না, আমি এখন অনেক বিজি আছি। আর সেই সাথেই পরের দিন মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে লু ফ্যাং এর ঘরের সামনে আমরা অনেক কয়েকজন লোককে দেখতে পাই, যেখানে আমাদের বলা হয় দি প্রিন্সেস অফ জিয়াজি কিংডম ড্রাগন কিংডমে পড়ার জন্য আসতেছে। যেখানে ও বলতেছিল এখানে তো সবসময় ট্রাফিক থাকে, তো বিগ এক্সামের আগে আসা, তো আমার মনে হচ্ছে আমার পড়াশোনা এখানে একদমই হবে না। আর সেই সাথে ও লু ফ্যাং এর ঘরের সামনে আসে আর ওইখানে দরজা নক করে। সেটা দেখার পর আন্টি বলতেছিল আমি আসতেছি, আর উনি দরজা খোলার পর বলে তোমরা কি স্টিম বান কিনতে এসেছো? প্লিজ আমাকে মাফ করে দিও, আজকে আমাদের দোকান বন্ধ আছে। ওইখানে যে অন্য লোকটা ছিল ও বলতেছিল এটা কি ওই জায়গায়? ইনভেস্টিগেশন অনুযায়ী তো এটা ওই জায়গারই হওয়ার কথা। ওদের দেখার পর আন্টি বলতেছিল তোমরা দুজনকে, কিন্তু তখনই ওই লোকটা আন্টিকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ওইখানে ওই মেয়েটা বলতেছিল আমার কথা মন দিয়ে শোনো, আমি এখানে কাউকে খুঁজতে এসেছি। তুমি কি লু ফ্যাং নামের কোনো ছেলেকে চেনো? যেটা দেখার পর লু ফ্যাং নিচে নামতেছিল আর বলছিল তুমি কি আমাকে খুঁজতেছো? কিন্তু তখনই ও দেখতে পায় ওর আন্টি নিচে পড়ে আছে। ও বলছিল আন্টি তুমি কি ঠিক আছো? আর অন্যদিকে ওই প্রিন্সেস বলতেছিল এইখানকার স্মেল তো একদমই খারাপ। অন্যদিকে লু ফ্যাং নিচে নেমে এসে ওর আন্টিকে বলতেছিল আন্টি এইখানে কি সবকিছু ঠিক আছে? আর আন্টি ওকে বলতেছিল এখানে সবকিছু ঠিক আছে। আর ওই মেয়েটা বলতেছিল আচ্ছা তাহলে তুমি লু ফ্যাং, এই প্রিন্সেস তোমার সাথে দেখা করতে এসেছে। ওর কথা শোনার পর লু ফ্যাং বলতেছিল প্রিন্সেস আসলে তোমরা কারা? লু ফ্যাং এর কথা শোনার পর ওই লোকটা বলতেছিল ইনি হচ্ছেন তাইজি কিংডমের প্রিন্সেস জিনজু, আর আমি ওর অ্যাটেন্ডেন্ট জিও হং তাই। ওইখানে প্রিন্সেস জিনজু বলতেছিল এই প্রিন্সেস তোমাকে একটা ব্রেক থ্রু অফার করার জন্য তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। অন্যদিকে লু ফ্যাং বলতেছিল কি ব্রেক থ্রু? তো প্রিন্সেস ওকে বলতেছিল হ্যাঁ একদম ঠিক শুনেছো, একজন ড্রাগন টেমার হওয়ার পর এটা তোমার অনেক কঠিন ব্যাপার তাই না? তো তুমি যদি আমার সত্য মেনে নাও তাহলে এই জিনিসটা তোমার হয়ে যাবে। এই কথা বলার পর ও একটা ড্রাগন এগ বাইরে বার করে, যেটা দেখার পর লু ফ্যাং অবাক হয়ে গেছিল আর বলতেছিল কি এটা ড্রাগন এগ? এটা দেখার পর জিনজু বলতেছিল তুমি কি অবাক হয়ে গেছো নাকি তুমি এটা নিতে চাও? এটা নেওয়ার জন্য কন্ডিশন একদমই সিম্পল, তুমি শুধু আমার স্লেভ হবে, তুমি ওই সব কাজ করবে যেটা আমি করতে বলবো, আর তুমি আমার সব কথাই শুনবে। আর অন্যদিকে হংতাই ওই একটা লু ফ্যাং এর সামনে নিয়ে যায়। অন্যদিকে প্রিন্সেস ওকে বলতেছিল এটা হচ্ছে তোমার জন্য ওই রেওয়ার্ড যেটা প্রিন্সেস আর্মার ড্রাগন লায়ার্স থেকে অবটেন করেছে, আর এটা পৃথিবীর একমাত্র ড্রাগন এগ। যেটা দেখার পর লু ফ্যাং কিছুই বলতেছিল না। এটা দেখার পর জিনজু বলতেছিল তুমি কিছু বলতেছো না কেন? এটা শুধু ওই মানুষের জন্য যে শুধুমাত্র পাওয়ারফুল ড্রাগনকে সামান করতে পারে, আর এটা শুধু তোমার জন্য। তো তুমি কি এরকম এগ কোনোদিন দেখেছো? আর সেই সাথে আমাদের বলা হয় এটা একটা আর্মার ড্রাগন এগ, যেটা একটা ল্যান্ড ড্রাগন। যেটা দেখার পর লু ফ্যাং মনে মনে বলতেছিল তো এটা একটা ল্যান্ড ড্রাগনের এগ, যেটার র্যাঙ্ক তো ওয়াইব্রেনের থেকেও কম, এটা তো কোনো কাজেরই না, কেউ একে ড্রাগন কিভাবে বলতে পারে? সেই সাথে ও বলতেছিল হ্যাঁ এটার অ্যাট্রিবিউট অনেক ভালো। অন্যদিকে ওর কথা শুনে জিনজু একদম অবাক হয়ে গেছে, কি এর অ্যাট্রিবিউট দেখতে পারে? ও কি বুঝতে পারতেছে না যে একজন ড্রাগন টেমারের জন্য একটা ড্রাগনের এগ কতটা গুরুত্বপূর্ণ? অন্যদিকে এসব দেখার পর আন্টি বলতেছিল এটা সত্যি হতে পারে কিভাবে? আর লু ফ্যাং ওর আন্টিকে বলতেছিল আন্টি আপনাকে একদম টেনশন করতে হবে না, আমি এটাকে সামলে নেব। কিন্তু তখনই জিনচু বলতেছিল কোনো ড্রাগন ছাড়া একজন ড্রাগন টেমার একদম কাজেরই না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সার্ভেন্ট হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ড্রাগন টেমার হতে পারবে, যেটা আজ পর্যন্ত ইতিহাসে কখনো হয়নি। তুমি কি এই ব্যাপারে ভাবতে পারতেছো? সত্যি তুমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এটা শোনার পর লু ফ্যাং বলতেছিল আমার সাথে আমি কারো সার্ভেন্ট হতে চাই না। এইসব দেখার পর জিনজু বলতেছিল হং তাই তাড়াতাড়ি ওকে একটা শিক্ষা দাও, একে ছাড়বে না, এ অনেক অ্যারোগেন্ট।
এইসব দেখার পর আন্টি এগিয়ে আসে আর বলে, প্লিজ তোমরা থামো, এখানে রাগ হয়ে কিছু নেই, তোমাদের ঝগড়া করে কিছুই হবে না। জিয়াও ফ্যান ফ্যামিলি কখনোই এরকমটা চায় না, তো প্লিজ এখানে কোনো সমস্যার সৃষ্টি করবে না। জিয়াং তাই আন্টিকে থাপ্পড় মারতে মারতে বলে, না এখানে ঝগড়া হবে, কারণ এটা প্রিন্সেসের অর্ডার, সিস্টেম ফার দেঙ্গে। এটা দেখার পর লুফেং একদম অবাক হয়ে গেছিল আর বলছিল আন্টি, আর এটা বলার সাথে সাথে ও আন্টিকে ধরে আর বলছিল, আন্টি আপনাকে কি লেগেছে? দাঁড়ান আমি আপনাকে সাহায্য করতেছি। এটা দেখার পর আন্টি বলতেছিল, না না আমি একদম ঠিক আছি। অন্যদিকে এমনটা দেখার পর হংতাই বলতেছিল, প্রিন্সেসের কথা না মানার সাহস কারো নেই, তাহলে তুমি কে? প্রিন্সেসের কথা না মানার কারণে এখন তোমাকে মরতে হবে। আর সেই সাথে ও অনেক জোরে একটা পাঞ্চ করে লুফেংকে, যেটা দেখার পর আন্টি একদম ঘাবড়ে গেছে। এখানে হংতাই লুফেনকে মারতেই ধরছিল, কিন্তু তখনই লুফেং ওর সোয়ার্ডকে সামান করে আর বলছিল, তুমি আমার ফ্যামিলিকে হার্ট করছো, তাই আমি আর তোমাকে ছাড়বো না, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। এটা দেখার পর আন্টি বলতেছিল, লুফেং প্লিজ এতটা অ্যাগ্রেসিভ হও না। অন্যদিকে জিনজু এসব দেখার পর বলতেছিল, হংতাই তুমি কি করতেছো এসব, তাড়াতাড়ি ওকে শিক্ষা দাও। আর অন্যদিকে হংতাই মনে মনে ভাবতেছিল এর সমস্যাটা কি। আর অন্যদিকে লুফেং প্রিন্সেস জিনজুর দিকে দেখে আর ওকে অনেক জোরে একটা থাপ্পড় মারে, যেখানে ও বলছিল, আমি জানি না তুমি কোন কান্ট্রির প্রিন্সেস, তো তোমার ফালতু কথা বলা বন্ধ করো আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। যেটা দেখার পর হংতাই ওকে অ্যাটাক করে দেয় আর বলে, তোমার সাহস কত বড়, তুমি প্রিন্সেসের উপর হাত তুলেছো, তোমার এই হাত আমি ভেঙে দেবো। ওকে দেখার পর লুফেং ওর সোয়ার্ডের মধ্যে একটা হিট করে আর ওটা অনেক দূরে গিয়ে পড়ে। যেখানে এসব দেখার পর হংতাই প্রিন্সেসকে বলতেছিল, প্রিন্সেস আপনি কি ঠিক আছেন? আমরা দেখতে পাই প্রিন্সেস অনেক রেগে গেছে আর হংতাইকে একটা থাপ্পড় মারতে মারতে বলে, তুমি একদম ইউজলেস, তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমার পাই আর না পাই, কিন্তু আমি চাই ও মরুক। অন্যদিকে আমরা জিয়াওয়েকে দেখতে পাই যে এক জায়গায় শুয়ে আছিল, কিন্তু তখনই লুফেং এর ফোন বাজে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কুইন লুফেনকে ফোন করেছিল আর বলতেছিল, ফোন বেজে যাচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না। আমরা যখন সিটিতে ফিরে আসতেছিলাম তখন কি আমাকে ও ভুল নাম্বার দিয়েছে নাকি? আর তাছাড়া লুফেং এর ঘর এখানে আশেপাশেই তো হবে। ও এমনটা বলতেছিল, কিন্তু তখনই ওখানে একটা বিস্ফোরণ হয় আর হংতাই দূরে গিয়ে পড়ে। আর এটা দেখার পর সবাই বলতেছিল, এরা তো ফাইট করতেছে, এখানে একজন ফরেনারকে এখানে প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করতেছে নাকি? তখনই প্রিন্সেস জিনজু বলতেছিল, তোমরা এখানে কি করতেছো, যাও এখান থেকে তাড়াতাড়ি। আর ও হংতাই দেখে দেখতেছিল আর হংতাই ওকে বলতেছিল, প্রিন্সেস এই ছেলেটার অ্যাট্রিবিউট অনেক বেশি, আমি ওর সাথে ফাইট করে একদমই জিততে পারবো না। তারপর প্রিন্সেস ওকে বলতেছিল, তুমি একদম ইউজলেস, তুমি এইভাবে ফাইট করো, তাহলে এবার এই প্রিন্সেস তোমাকে সাহায্য করবে। সেই সাথে ও ওর স্টাফ বের করে, মানে জাদুর লাঠি বের করে আর ওকে সাহায্য করে। অন্যদিকে লুফেং এসব দেখার পর অনেক অবাক হয়ে গেছিল আর বলতেছিল, এই স্পেল এটা তো কুইন কিউবের থেকে একদম অপোজিট। কিন্তু তখনই ওইখানে কুইন চলে আসে আর বলতেছিল, লুফেং এখানে কি হচ্ছে এসব? তারপর লুফেং ওকে দেখার পর বলছিল, কুইন ক্লাসমেট তুমি এখানে কেন এসেছো? কিন্তু তখনই আমরা দেখতে পাই হংতাই এর পাওয়ার অনেক বেড়ে গেছে আর ওর লেভেল 30 হয়ে গেছে আর ও ওদের দিকে এগিয়ে আসে। এটা দেখার পর লুফেং বলছিল, ওকে একটা মনস্টারে চেঞ্জ হয়ে গেছে নাকি? তখনই কুইন সামনে চলে আসে আর বলে, লুফেন আমাকে সাহায্য করতে দাও তোমার। কিন্তু তখনই হংতাই অনেক জোরে ওদের দিকে দৌড়ে আসে আর ওদের উপরে অ্যাটাক করে দেয়। আর ওইখানে ও ওদের দিকে অ্যাটাক না করে ও আন্টির দিকে যায়। লুফেং এটা দেখার পর বলছিল, এটা কি করতেছে ও তো আমার আন্টির দিকে যাচ্ছে, কিন্তু আমি এমনটা হতে দিব না। আর সেই সাথে ও ওই মনস্টারের সামনে চলে যায় আর ওইখানে ওই মনস্টার ওর উপর হিট করে আর সেই জন্য ও অনেক দূরে গিয়ে পড়ে। যেখানে ও মনে মনে বলতেছিল, এই মনস্টারের পথ তো অনেক বেড়ে গেছে, এমনটা মনে হচ্ছে ড্রাগন ক্লো আর ড্রাগন ইন্সপিরেশন আমাকে একসাথে ইউজ করতে হবে। অন্যদিকে প্রিন্সেস জিনজু বলতেছিল, এতটাই করতে পারবে তুমি শুধু, এখন তো তাহলে তুমি মরবে। ও এই কথাই বলতেছিল, কিন্তু তখনই হঠাৎ ওইখানে জিয়াওয়ে চলে আসে। এটা দেখার পর লুফেং অনেক খুশি হয়ে গেছিল আর বলছিল, জিয়াওয়ে তাহলে এটা এখন আরো ভালোভাবে কাজ করবে। অন্যদিকে এটা দেখার পর হংতাই একেবারে অবাক হয়ে গেছে আর প্রিন্সেস জিনজুকে দেখার পর মনে হচ্ছিল ওর মাথায় বাজ পড়েছে আর ও বলছিল, এটা কিভাবে সম্ভব? আর সেই সাথে আমরা দেখতে পাই জিয়াওয়ে ড্রাগনে চেঞ্জ হয়ে গেছে আর অনেক জোরে রর করে একটা। অন্যদিকে জিনজু হংতাইকে বলছিল, তুমি একদম অপদার্থ, তাড়াতাড়ি একে তুমি মারো। আর ও ওর স্কিল চার্জিং ইউজ করে, কিন্তু জিয়াওয়ে রর করার কারণে ওর স্কিল ইন্টারাপ্ট হয়ে যায়। ওইখানে জিয়াওয়ে ওর একটা থাবা মেরে হংতাইকে পায়ের নিচে ফেলে দেয় আর ওইখানে হংতাই অনেক ভয় পেয়ে গেছিল আর ওইখানে ওর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল, ওর অনেকগুলো হাড় ভেঙে গেছিল আর ও বলছিল, প্রিন্সেস আমাকে ক্ষমা করে দিন। আর অন্যদিকে জিনজু মনে মনে ভাবতেছিল, এই পাওয়ার এটা তো একটা জায়ান্ট ড্রাগনের পাওয়ার, তাহলে কি আমাদের ফ্যামিলি ছাড়াও অন্য কোনো ড্রাগনের কাছে? কিন্তু তখনই লুফেং সামনে আসে আর বলে, প্রিন্সেস তাহলে তুমি এখন পালাচ্ছ কেন? তুমি তো আমাকে মারতে চাইছিলে তাই না? এটা দেখার পর প্রিন্সেস জিনজু বলতেছিল, তুমি একদম আমার কাছে আসবে না, তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার অ্যাটেন্ডেন্টকে অ্যাটাক করেছো আর ওকে সিরিয়াসলি ভাবে ঘায়েল করে দিয়েছো। তুমি কি জানো এর রেজাল্ট কি হবে? তুমি তাইগু কিংডমের এনিমি হয়ে গেছো। অন্যদিকে লুফেং ওর কথা শোনার পর বলছিল, প্রিন্সেস তুমি কি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতেছো নাকি? কিন্তু আমি কাউকে ভয় পাই না। তাহলে কি এখন তুমি আমার ফ্যামিলির ক্ষতি করার জন্য তোমার লোকেদের পাঠাবে? কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দেই, যে আমার ফ্যামিলিকে ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না, একদম মেরে ফেলবো। আর এমনটা বলে কোনো লাভ নেই যে তুমি তাইগু কিংডমের প্রিন্সেস, কারণ এখন তুমি মরতে চলেছো। আর সেই সাথে ও ওর উপর অ্যাটাক করতে ধরছিল আর বলতেছিল, তুমি যদি গডও হও না কেন, আমার ফ্যামিলির উপর অ্যাটাক করার কারণে তোমাকে রিপে করতে হবে। সেই সাথে ও ওকে মারতেই ধরছিল, কিন্তু ওইখানে কুইনের ড্যাড সাংঘাইয়ে চলে আসে আর বলতেছিল, লুফেন থামো ওইখানে। অন্যদিকে কুইন ওনাকে দেখার পর বলতেছিল, ড্যাড আপনি এখানে কেন এসেছেন? এটা অনেক ডেঞ্জারাস, জিয়াওয়ে এখন থামতে পারবে না। কিন্তু
তখনই লুফেং বলে জিয়াওয়েই থামো, আর জিয়াওয়ে ওইখানেই থেমে যায়। ওইখানে সাংহাই বলতেছিল লুফেং এখানে অনেকগুলো লোক আছে আর এখন তুমি তাড়াতাড়ি এই ড্রাগনকে ফেরত পাঠাও। আর সেই সাথেই ও মনে মনে বলতেছিল ড্রাগন সাব টাইপের থেকে একদমই আলাদা, তুমি ওদের কাছে থাকলেই ওদের প্রেশার অনুভব করতে পারবে। অন্যদিকে কুইন বলতেছিল লুফেং আমার ড্যাড যেমনটা বলতেছে তুমি সেমনটাই করো। যেটা শোনার পর লুফেং জিয়াওয়েকে ওর হিউম্যান ফর্মে আসতে বলে। আর ওইখানে কুইন বলতেছিল লুফেং তুমি আমাকে ফলো করো। আর অন্যদিকে সাংহাই প্রিন্সেস জিনজুকে বলতেছিল প্রিন্সেস আপনি কি ঠিক আছেন? আমি শুধু আপনাকে এয়ারপোর্টে পিক করতে গিয়েছিলাম, কিন্তু আমি একদমই ভাবতে পারি নাই তুমি এইখানে আসো। তবে বাদ দাও এসব, কুইন ফ্যামিলির ড্রাইভার তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আসবে। ওইখানে আমরা বাকি লোকেদের দেখি। ওইখানে আন্টি বলতেছিল কুইন কিউয়ের ড্যাড বলতেছিল ওই লোকদের ওরা জানে, তো আমাদের এই ম্যাটার নিয়ে বেশি কথা বলা একদমই ঠিক হবে না। ওইখানে লুফেং বলতেছিল আমার মনে হয় না ওরা এত তাড়াতাড়ি শান্ত হবে, কিন্তু আমরাও পিছু হাঁটবো না। আর ওইখানে সাংহাই আসতেছিল আর বলছিল আমি সিচুয়েশন বুঝতে পারছি, কিন্তু এখন আমার ওপর অনেক বড় একটা বিপদ চলে এসেছে, কিন্তু তুমি এই ব্যাপারে অনেক পারদর্শী লুফেং। আর তখন লুফেং বলতেছিল সরি মিস্টার কুইন, আমি এখানে অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি করেছি, কিন্তু আমার এখানে কোনো দোষ নেই। আর তখনই আন্টি বলতেছিল মিস্টার কুইন এই সমস্যার আমরা কিভাবে সমাধান করব? কিন্তু তখনই মিস্টার সানাই বলতেছিল প্রিন্সেস জিনজু আর হংতাইকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমাদের জিন ফ্যামিলিকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে। জিন ফ্যামিলি যে শুধু এগের বিজনেস করে তাই না, তাইগু কিংডমের আপার এরিয়ার মধ্যে ওদের অনেক বড় একটা ডমিনেন্স আছে। আর ওইখানে আন্টি বলতেছিল অপোনেন্টের ব্যাকগ্রাউন্ড আর এইসব দেখার পর আমার মনে হচ্ছে লুফেংকে অনেক বড় একটা শাস্তির মুখোমুখি হতে হবে। আর অন্যদিকে লুফেং বলতেছিল ওর কাছে যত পাওয়ারই থাকুক না কেন, আমি শুধু একটা ড্রাগন এগের জন্য ওর স্লেভ হবো নাকি? এটা শোনার পর সাংহাই বলতেছিল সাব্বাস, আমি তোমাকে অ্যাডমায়ার করি। আর এই ব্যাপারে তোমাদের এত চিন্তা করতে হবে না, আমার কাছে লুফেং এর সেফটির জন্য অনেক ভালো একটা বুদ্ধি আছে, কিন্তু আমি এটা একাই করতে পারবো না, এর জন্য আমারও একটা শর্ত আছে। আর এটা শোনার পর লুফেং বলতেছিল শর্ত? কিসের শর্ত? তারপর সানাই ওকে বলতেছিল গ্র্যান্ড এক্সামের মধ্যে তোমাকে সাউথ প্রোভিন্স চ্যাম্পিয়ন অ্যাচিভ করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত তুমি গ্র্যান্ড এক্সাম শেষ করবে ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্সেস জিনজুকে সামনে রাখবো। অন্যদিকে কুইন বলতেছিল লুফেং এটা একদমই সহজ নয়, পুরো এন্টায়ার সাউথ প্রভিন্স থেকে অনেকগুলো লোক আসবে আর ওরা অনেক পাওয়ারফুল হবে। তখন সাংহাই বলতেছিল কিন্তু তুমি যদি এদের থেকে এগিয়ে যাও আর চ্যাম্পিয়ন হও তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন লুফেং বলতেছিল হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর এই কন্ডিশনও আমাকে ভালো লেগেছে, তাই আমি এটা অ্যাকসেপ্ট করতেছি। সিন চেঞ্জ হয় আর আমরা হসপিটালে দেখতে পাই যেখানে জিনজু অনেক রেগে গেছিল আর বলছিল ওই লুফেং নামের ছেলেটা কি এখনো ধরা পড়েনি? কুইন সানাই অবভিয়াসলি লুফেং এর সাথে মিলে আছে, এটা কেমন করে সম্ভব? আর ফোনের অন্য দিক থেকে বলতেছিল প্রিন্সেস আপনি শান্ত হয়ে যান, আমরা হাই লেভেলের অফিসারদের ওদের ধরার জন্য বলতেছি, আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো, আপনি একদম টেনশন করবেন না। আর এটা শোনার পর প্রিন্সেস জিনজু বলতেছিল তোমরা ওদের উপর প্রেসার সৃষ্টি করো, আর ওই ছেলের নাম হলো লুফেং, তোমরা ওকে মেরে ফেলো। আর সেই সাথে আমাদের পরের দিন বিগ এক্সামের একটু আগের সিন দেখানো হয় যেখানে থার্ড মিডল স্কুল প্লেগ্রাউন্ডের অনেকগুলো লোক জড়ো হয়েছিল আর ওইখানে অনেকগুলো স্টুডেন্ট কথা বলতেছিল। ওইখানে একজন বলতেছিল কি তোমার লেভেল 11 হয়ে গেছে, এটা তো অনেক ভালো ব্যাপার। আর একজন ছেলে বলতেছিল আমি সকল ম্যাজিক স্কিলের মধ্যে মাস্টার করেছি, তুমি কি আমার সাথে টিম আপ করতে চাও? এইভাবেই সবাই কথা বলতেছিল, কিন্তু তখনই ওখানে একজন বলে ওই দেখো ওইদিকে, ওইটা কি লুফেং নাকি? আর এই সাথেই সবাই লুফেং এর দিকে দেখে। একজন বলতেছিল আমি তো ভাবছিলাম ও স্টিম বান ব্যাসের জন্য ঘরে চলে গেছে। আর একজন স্টুডেন্ট বলতেছিল একটা টপ স্টুডেন্ট এক নিমিষের মধ্যে আবর্জনা হয়ে গেছে, কোনো স্কুলেই ওকে চায় না, কিন্তু ও এক্সামের জন্য প্র্যাকটিস কেন করতেছে? এ তো শুধু ওর টাইম ওয়েস্ট করতেছে। অন্যদিকে লুফেং মনে মনে ভাবতেছিল এদের ফালতু কথার মোকাবিলা করার ইচ্ছা আমার একদমই নেই, আর আমি তো এদের সাথে একদমই কথা বলতে চাই না। কিন্তু তখনই আমরা প্রিন্সিপালকে দেখতে পাই, উনি সবাইকে বলতেছিল সবাই চুপ করো, আমি অফিসিয়ালি এটা অ্যানাউন্স করতেছি সাউথ প্রভিন্স এর গ্র্যান্ড এক্সাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর ওর কথা শোনার পর লুফেং মনে মনে বলতেছিল লেভেল 15 পর্যন্ত আপগ্রেড হওয়ার পর আর প্রতিদিন পাওয়ার টুইজার ম্যাপ আমি এখনো পর্যন্ত ইউজ করিনি। আর আফসোসের ব্যাপার হলো এই সকল ম্যাপ হলো ইন্টারমিডিয়েট, কিন্তু আমি যদি এই তিনটা ম্যাপকে কম্বাইন করে দেই তাহলে এটা বিগ এক্সামের জন্য অনেক ভালো হবে। আর তখনই ওখানে একজন টিচার আসে আর বলে লুফেং তুমিও কি বিগ এক্সামের মধ্যে পার্টিসিপেট করতেছো? আর লুফেং বলতেছিল ইয়েস টিচার, আমিও এখানে পার্টিসিপেট করব। আর তাছাড়া গত কিছুদিনের মধ্যে আমি আমার স্ট্রেংথের মধ্যে অনেক ভালো পরিবর্তন করেছি। আর এই কথা বলতে বলতে উনি লুফেংকে একটা স্টোন দেয় আর বলে এটা তোমার টেলিপোর্টেশন স্টোন। তো এই ভিডিও এইখানেই এন্ড করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যদিও এই ভিডিওটা বোরিং ছিল, পরের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে, কারণ আমরা পরের ভিডিওতে দেখতে পাবো লুফেং এর বিগ এক্সামের ফাইট। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব শীঘ্রই পরের ভিডিও আসতেছে।